এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে রাতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তাসকিনের সঙ্গে ফিরতে পারেন অধিনায়ক লিটন। ভালো ক্রিকেট খেলতে চায় মেন ইন গ্রিন। 18 ঘন্টার ব্যবধানে বাংলাদেশ আবারও মাঠে নামলেও তার প্রভাব পড়বে না পারফরমেন্সে, মত সাবেকদের। মাঠে সেরাটা দেওয়ার পরামর্শ। But you need to be mentally strong. আজকে বেশ কয়েকজন একাদশে ছিল না, আশা করব তাসকিন কামস ব্যাক। আমরা বোধহয় মোমেন্টামে আছি, সবার মধ্যে সেই বিশ্বাসটা আছে যে আমরা পাকিস্তানকে হারিয়ে ফাইনাল জিততে পারব। সাফ চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ পাকিস্তান উত্তাপ। অনূর্ধ্ব 17 সেমিফাইনালে বিকেলে ফ্যালকনসের মুখোমুখি হবে লাল সবুজ। জয় পেতে দৃঢ় প্রতিজ্ঞ ছোটন বাহিনী। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতেই এশিয়া কাপের খবর। টানা খেলার ধকল নিয়েই অলিখিত সেমিফাইনালে আজ মাঠে নামছে বাংলাদেশ। সমীকরণটা সহজ, পাকিস্তানকে হারালেই নিশ্চিত হবে টাইগারদের আরও একটা এশিয়া কাপ ফাইনাল। শিরোপার মঞ্চে নিজেদের জায়গা নিশ্চিতে আত্মবিশ্বাসী মেন ইন গ্রিনও। দুবাই ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। ये बताइएगा कि जो टाइगर्स के अगेंस्ट तो यही टीम रहेगी, बांग्लादेश जो है। ক্রিকেটের একেবারে নতুন দর্শকেরও না জানার কথা নয় যে বাংলাদেশ দলের নিকনেম টাইগার। কিন্তু 7 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শাহিন শাহ আফ্রিদি কেন যেন সেটা জানেনই না, নাকি তাচ্ছিল্যের স্বরেই বলেছেন কথাটা, তা তিনিই বলতে পারবেন। এর আগে 25 টি-20তে মুখোমুখি হয়ে পাকিস্তানকে মাত্র 5 বার হারাতে পেরেছে বাংলাদেশ। এশিয়া কাপে 15 দেখায় মাত্র 2 জয়। সার্বিক পরিসংখ্যানে পাকিস্তানিরা এগিয়ে থাকলেও সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। 2024 থেকে এ পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে 8 ম্যাচে তাদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ, যার মধ্যে জয় হার সমান 4টি করে। 2 ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার পাশাপাশি আছে হোমে টি-20 সিরিজ জয়। সাম্প্রতিক এই পরিসংখ্যান মনে করেই কিনা পরে সুর নরম করেন শাহিন। বাংলাদেশ ভালো দল, ভালো ক্রিকেট খেলছে, ওদের একেবারেই সুযোগ দেয়া যাবে না। শুরুর ধাক্কাটা আমাদেরই দিতে হবে, ভালো ক্রিকেট খেলতে হবে, ব্যাটিং বোলিং ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই ভালো করতে হবে। অন্য কিছু ভাবছি না, আমাদের সমস্ত চিন্তা বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা ঘিরে। এই পেসার নিজেও নেই সেরা ছন্দে। নতুন বলে পাকিস্তানকে উইকেট এনে দিতে পারছেন না নিয়মিত। প্রতিপক্ষের ব্যাটারদের কাছে এখন আর আতঙ্ক নন তিনি, যদিও নিজের ফর্ম নিয়ে নাকি মোটেও উদ্বিগ্ন নন শাহিন। চিন্তিত নন অফ ফর্মে থাকা সতীর্থদের নিয়েও। আপনি আমাকে বাদ দিতে চান? আমি পাকিস্তানের জন্য জীবন দিতেও প্রস্তুত। আবার আপনারা হারিসের কথা বলছেন, সে তো লাহোরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিল। ব্যাপারটা তো এমন নয় যে সে ব্যাটিং পারে না। সাইমের ক্ষেত্রে একই কথা বলবো, ব্যাটিং এ ভালো করছে না, বোলিং তো করছে। সুপার 4-এ বাংলাদেশ পাকিস্তান ম্যাচটা দু দলের জন্যই অঘোষিত সেমিফাইনাল। আসর জুড়ে স্বাচ্ছন্দ্যে খেলতে না পারা পাকিস্তান এখনো শিরোপার স্বপ্নে বিভোর। আমরা এখানে ফাইনাল জিততে এসেছি, এশিয়া কাপের শিরোপা জেতার লক্ষ্য নিয়েই এসেছি। শীর্ষ 4-এ ভারতের কাছে ধরাশায়ী হয়েছে পাকিস্তান। সে তুলনায় কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশ। তবে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানিদের বিপক্ষে সেরাটা দিতে মুখিয়ে আছে টাইগাররা। খেলার পরিকল্পনা এরকমই থাকবে। আমাদের বোলিং ওয়াইজ আমরা খুব ভালো করেছি, ব্যাটিংও আমরা ভালো করেছিলাম, এই টুর্নামেন্টে আমরা ভালো করেছি। তো আমাদের ব্যাটিংটায় ফোকাস করতে হবে। ম্যাচ জিততে হলে অবশ্যই ব্যাটিং ভালো করতে হবে। তো হোপলেস হওয়ার কিছু নাই। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচে না থাকলেও মাস্ট উইন গেমে একাদশে ফিরতে পারেন নিয়মিত ক্যাপ্টেন লিটন দাস। 11-এ আসতে পারে আরও 2-1টি পরিবর্তন। মাকসুম আলম খান, সময় সংবাদ। ক্রিকেটাররা পেশাদার, তাই 18 ঘন্টার কম সময়ের ব্যবধানে ম্যাচ খেলতে নামলেও কোনো সমস্যা হবে না বলেই মনে করেন সাবেক ক্রিকেটার আতহার আলী খান। আবারও বাংলাদেশের সামনে সুযোগ এশিয়া কাপের ফাইনাল খেলার। পাকিস্তানকে হারিয়ে সেই পথ লাল সবুজরা সুগম করবে বলে প্রত্যাশা সাবেক ক্রিকেটার এবং বিসিবি কর্তাদের। দুবাই থেকে সাব্বির মিথুন জানাচ্ছেন বিস্তারিত। প্রায় 18 ঘন্টার কম সময়ের ব্যবধানে আরও একটি ম্যাচ খেলতে হবে এই দুবাই স্টেডিয়ামে, এবং এই উইকেটের যে 5 নম্বর পিচটি রয়েছে সেই পিচেই খেলবে বাংলাদেশ এবং পাকিস্তান, যেটা আসলে ভারত ম্যাচের মতন অতটা ব্যাটিং বান্ধব হবে না, বরং স্পিনাররা বাড়তি অ্যাডভান্টেজ পেতে পারে এই পিচ থেকে।
দে আর অল প্রফেশনাল ক্রিকেটার্স। হ্যাঁ, অবশ্যই টাফ, স্পেশালি এই গরমে, এই হিটে, হিউমিডিটি কন্ডিশনের কারণে, বাট ইউ নিড টু বি মেন্টালি স্ট্রং। আজকে বেশ কয়েকজন একাদশে ছিল না, আশা করব তাসকিন কামস ব্যাক, আশা করব লিটন কুমার দাস, সাইড স্ট্রিমটা সিরিয়াস না। অধিনায়ককে পাচ্ছেন টিম টাইগার্স, এবং অধিনায়ককে নিয়ে যদি পাকিস্তান বধ করা সম্ভব হয় তাহলেই ফাইনালে দেখা যেতে পারে টিম বাংলাদেশকে। যেহেতু একটা বিরাট সুযোগ এসছে হাতে, পাকিস্তানের সাথে ভালো ক্রিকেটটা খেলা, ইতিবাচক ক্রিকেট খেললে ইনশাল্লাহ আশা করি ফাইনাল খেলতে পারবে। ভালো ক্রিকেট খেললে অবশ্যই, ইতিবাচক ক্রিকেট খেললে অবশ্যই সেরাটা যদি দিতে পারে সবাই, ইনশাল্লাহ আশা করি ভালো করবে। পাকিস্তান ডেফিনেটলি আমরা আশাই করি যে পাকিস্তানের সাথে আমরা ভালো ফলাফল করতে পারবো, এবং এখন বলে দেওয়া খুব মুশকিল, কিন্তু পাকিস্তান বা বাংলাদেশকে আসলে ফাইনালে যাবে। কালকে যে দল ভালো খেলবে সে দলে যাবে, বাট আমরা বোধহয় মোমেন্টামে আছি, সবার মধ্যে সেই বিশ্বাসটা আছে যে আমরা পাকিস্তানকে হারিয়ে ফাইনাল যেতে পারবো। ভারতীয় সমর্থকদের কাছে প্রশংসা কুড়িয়েছে টিম বাংলাদেশ। তারা মনে করছে এই দলটাই সামর্থ্য রাখে ফাইনালে ওঠার। Bangladesh next match is with Pakistan, right? Yeah, so I think they are also a good enough team to beat Pakistan. All the best to you. All the best. God bless your team, and inshallah we'll see you in the next Asian Game. We hope Games. to see you in the final again. 2016 পর দ্বিতীয়বারের মতো টি20 ফরম্যাটে ফাইনাল খেলবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময়। এশিয়া কাপের সুপার 4-এ ভারতের কাছে হারলেও খুব একটা আক্ষেপ নেই সমর্থকদের, বরং সবার বিশ্বাস পাকিস্তানকে হারিয়ে ঠিকই ফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশ। অন্যদিকে অপরাজিত থেকেই এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। দলটির সমর্থকরা প্রশংসা করেছেন সাইফ হাসানের ব্যাটিং আর বাংলাদেশের বোলারদের। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। আইসিসি র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল, যে ভারতের কাছে এখন পর্যন্ত টুর্নামেন্টের কোনো দল পাত্তা পায়নি, তাদেরকে হারানোর স্বপ্নে বিভোর হয়ে মাঠে এসেছিলেন টাইগার সমর্থকরা। কিন্তু টি-20-র বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে ব্যাট বলের লড়াইয়ে পেরে ওঠেনি লাল সবুজ। বোলিং ভালো করলেও ব্যাটিংটা হয়নি জুটসই। তবে এই ম্যাচ হারলেও আক্ষেপ নেই সমর্থকদের। সুপার 4-এর শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই নিশ্চিত হবে টাইগারদের ফাইনাল। সমর্থকরা তাকিয়ে সে ম্যাচের দিকে। আমরা চাই ভালো খেলুক, আমাদেরকে উপভোগ করে করবো। আমাদের বোলারগুলো প্রতিদিনই ভালো করে। সাইফ হাসান 51 বলে 69 রান করেছেন, 5টা 6 মারছেন, তার বাকি 10 জন খেলোয়াড় 58 রান করছেন। ভারতের বিপক্ষে হারের জন্য অনেকেই দায়ী করছেন সঠিক একাদশ নির্বাচন করতে না পারাকে। সমর্থকরা সমালোচনা করেছেন জাকের আলী ও শামীম পাটোয়ারির পারফরমেন্সের। শামীম পাটোয়ারিকে কেন নেই? শামীম পাটোয়ারি না জানে ফিল্ডিং, না জানে ব্যাটিং। তার ব্যাটিংটা দেখেন, টেস্টে মানুষ আরো ভালো খেলে, যে ব্যাটিংটা করে এটা টি-20-তে যায় না। অন্যদিকে জয়ের উচ্ছ্বাসে ভেসেছে ভারতীয় সমর্থকরা। চ্যাম্পিয়নদের মতো খেলেই ফাইনালে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। হেরে গেলেও বাংলাদেশ দলের প্রশংসা করতে কার্পণ্য করেনি তারা। ফাইনালে প্রতিপক্ষ যেই হোক, তাদের বিশ্বাস শিরোপা ভারতেই ঘরে তুলবে। এদিকে পাকিস্তানি সমর্থকরাও তাকিয়ে আছেন বাংলাদেশের বিপক্ষে তাদের অঘোষিত সেমিফাইনাল ম্যাচের দিকে। We are looking forward to Pakistan, but yeah, if Bangladesh also comes, we are very happy. बहुत अच्छा लगा, और बांग्लादेश का जो परफॉर्मेंस था बहुत अच्छा था, पहले से बहुत ज्यादा बेटर था। बांग्लादेश पाकिस्तान का गेम आई थिंक सेम होगा। दोनों टीम परफॉर्मेंस, दोनों भाई परफॉर्मेंस भी अच्छी जा रही है। সবশেষ 2018-তে এই দুবাইয়ের মাটিতেই এশিয়া কাপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। ভারতের কাছে হারলেও আক্ষেপ নেই ভক্তদের, বরং টাইগারদের নিয়ে খুবই আত্মবিশ্বাসী তারা। পাকিস্তানকে হারিয়ে ভারতের বিপক্ষে ফাইনালে বাংলাদেশ শিরোপা ঘরে তুলবেন, এটাই প্রত্যাশা করছেন তারা। শিবলাল সাদিক, সময় সংবাদ, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত। নির্বাচনী উত্তাপ। বোর্ড ঘোষিত তফসিল অনুযায়ী আজ ভোটার তালিকার উপর আপত্তির শুনানি হওয়ার কথা। এই মুহূর্তে মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি যাচ্ছি তার কাছে।
বিসিবির যে ঘোষিত তফসিলটি ঘোষণা করা হয়েছে পুনঃসংশোধিত করে, সেই সংশোধিত তফসিল অনুযায়ী আজকে কিন্তু কাউন্সিলরশিপের উপর যে আপত্তিগুলো এসেছে সেই আপত্তিগুলোর উপর শুনানি হওয়ার কথা রয়েছে। এবং কি আমরা যতটুকু জানতে পেরেছি সকাল থেকেই কিন্তু নির্বাচন কমিশন বিসিবির যে নির্বাচনী কার্যালয় অস্থায়ীভাবে গঠন করা হয়েছে সেই কার্যালয়ে অবস্থান করছেন এবং কি যাদের যাদের ব্যাপারে আপত্তি এসেছে তারা কিন্তু একে একে আসছেন। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি লোকমান হোসেন ভূঁইয়া তিনি এসেছেন, তার বিষয়ে যে আপত্তির যে বিষয় রয়েছে সেই বিষয়টি নিয়ে আসলে শুনানি করতে নির্বাচন কমিশনের কাছে। পাশাপাশি আমরা আরেকটা বিষয় আসলে জানতে পেরেছি যেমনটা যে বিসিবির বর্তমান পরিচালক যিনি ইফতেখার রহমান মিঠু, তাকেও আসলে এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তিনিও এসেছেন তার শুনানিতে অংশ নিতে। তবে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি রয়েছে তামিম ইকবাল যিনি ওল্ড ইউএইচএস ক্লাব থেকে এবার কাউন্সিলর হয়েছেন, কিন্তু তার ব্যাপারে একটি আপত্তি প্রকাশ করেছেন। ওল্ড ইউএইচএস এর পক্ষ থেকে অন্য একজন মালিকানা দাবি করে বিসিবির নির্বাচন কমিশনের কাছে কিন্তু আপত্তি জানিয়েছেন এবং এটি নিয়েও কিন্তু একটা শুনানি হওয়ার কথা রয়েছে। তামিম ইকবাল 1:30টার দিকে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি আসার কথা রয়েছে 1:30টা কিংবা 2টার দিকে। আরেকটা যে বিষয় রয়েছে ফারুক আহমেদের যে কাউন্সিলরশিপের বিষয়টি, যেটি নির্ধারিত সময়ের পরে তিনি জমা দিয়েছেন, সেটি কিন্তু তফসিল বিসিবি যেই ভোটার তালিকাটি প্রকাশ করেছে সেখানে কিন্তু নোট আকারে উল্লেখ করে কিন্তু প্রকাশ করেছে এবং কি তাকেও ডাকা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তিনিও কিন্তু 3টা কিংবা 3:30টার মধ্যে বিসিবিতে অবস্থান করবেন। তিনি আসলে গণমাধ্যম কর্মীদেরকেও জানিয়েছেন তিনি আসবেন বোর্ডে। দেখা যাবে যে ফারুক আহমেদ বোর্ডের সভাপতি দায়িত্ব পালন করার পরে আবার কিন্তু এই শুনানির মধ্য দিয়ে বিসিবিতে পা রাখা হবে। পাশাপাশি প্রায় 30টি আপত্তি জমা পড়েছে একে একে, কিন্তু যাদের নামে আপত্তি রয়েছে তারা কিন্তু আসেন এবং কি বিসিবির কাছে এই তাদের শুনানি করছেন। তো আমার কাছে বিসিবি ইলেকশন নিয়েই ছিল সবশেষ খবর। আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তারেক হাসান শিমুল। খেলার সময় আরও থাকছে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই সামনে রেখে 29 সেপ্টেম্বর শুরু জাতীয় দলের ক্যাম্প। মৌসুম শুরু হলো এখনো ছুটিতে কাবরেরা, দল গোছানো নিয়ে প্রশ্ন। অনূর্ধ্ব 17 সাফের খবর, শিরোপার মঞ্চে যেতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের ভালো পারফরমেন্স যোগাচ্ছে আত্মবিশ্বাস, তবে প্রতিপক্ষ নিয়ে বেশ সাবধানী অবস্থানে লাল সবুজ, কারণ দল হিসেবে পাকিস্তানও বেশ শক্তিশালী। তারপরও সেরাটা দিয়ে জয় তুলে নেয়ার প্রত্যয়। কলম্বোয় ম্যাচ শুরু হবে আজ বেলা 3:30টায়। বয়সভিত্তিক পর্যায়ে বরাবরই ভালো ফুটবল খেলে বাংলাদেশ, ব্যবধানটা কেবল তৈরি হয় জাতীয় দলের বেলায়। চলমান অনূর্ধ্ব 17 সাফ চ্যাম্পিয়নশিপও হচ্ছে না ব্যতিক্রম। নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে বেশ প্রভাব বিস্তার করে খেলেই শীর্ষ 4-এর লড়াইয়ে লাল সবুজ। গ্রুপ পর্বে যেমন পারফর্ম করেছে ছোটন বাহিনী, তাতে ফাইনাল নিয়ে স্বপ্নবাজ হওয়াই যায়। তবে প্রতিপক্ষ পাকিস্তানকে হালকাভাবে নিলে হবে চরম ভুল। গ্রুপ রানার্স আপ হয়ে ওরা সেমিফাইনালে এলেও বাংলাদেশকে টেক্কা দেওয়ার মতো আছে যথেষ্ট সামর্থ্য। আত্মবিশ্বাস থাকলেও তাই যথেষ্ট সাবধানী হেড কোচ। প্রস্তুতি, পরিকল্পনা এবং আমাদের আত্মবিশ্বাস ভালো ছেলেদের, তো আশা করি যে আমরা জয়ের জন্য মাঠে নামবো এবং জয়লাভ করে মারতে ফিরব। 2 জয় 1 হারে ভারতের সঙ্গী হয়ে শীর্ষ 4-এ পাকিস্তান। তার চেয়েও বড় বিষয় বাংলাদেশের চেয়ে শারীরিকভাবে ওরা বেশ এগিয়ে, তাই বডি কন্ট্যাক্টে না গিয়ে টেকনিক্যাল বিষয়গুলোতে বেশি মনোযোগী লাল সবুজ। প্রতিপক্ষকে নিয়ে হয়েছে যথেষ্ট গবেষণা, যার প্রতিফলন মাঠেই দিতে চান অধিনায়ক। সেট পিস এবং ট্রানজিশনে তারা ভালো, তো আমরা মাঝমাঠ দখল করে আমরা খেলতে চাই এবং আমরা হলো হাই প্রেস করব এবং আমরা অ্যাটাকিং করব, দ্রুত গতির অ্যাটাকিং আমরা করব। পাকিস্তানের উইকনেস, স্ট্রেংথ সব কিছু নিয়ে আমরা কাজ করতেছি, তো আমরাও জানি আমাদের কি করতে হবে। ইনশাল্লাহ আমরা আগামীকালকে দেশবাসীর প্রত্যাশা পূরণে আমরা মাঠে নামবো। এই আসরে বাংলাদেশ সবশেষ শিরোপা জিতেছিল 7 বছর আগে পেনাল্টি শুটআউটে পাকিস্তানকে হারিয়েই। গেল 2 আসরে বাংলাদেশের টানা 2টি শিরোপা জয়ের স্বপ্ন চুরি হয় ভারতের কাছে হেরে। এস.এম. ইকবাল, সময় সংবাদ। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক এবং 7-2 বলা আছে যে জনগণের অভিপ্রায়ের চরম নয় পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন।
কখন হয়েছে এটা স্বীকৃতি? যখন কনস্টিটিউশনটা গৃহীত হলো নভেম্বরের 4 তারিখ 1972 সালে, যখন এটার কার্যকারিতা দেয়া হলো 16 ডিসেম্বর 1972 সালে। তখনও পর্যন্ত এই রাষ্ট্র চলেছে রাষ্ট্রপতির আদেশে, প্রেসিডেন্ট অর্ডার, পিইউ। কেন? কারণ সেই সংবিধান গৃহীত হওয়ার পরেও তার অধীনে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে পরবর্তী বছর 1973 মার্চে। তারপরে সংসদ গঠিত হলো, সেই সংসদ অধিবেশনে বসলো, বসার পরে আবার স্থগিত হলো, তারপরে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারির ক্ষমতা পেল আর্টিকেল 93 অনুসারে। তার আগ পর্যন্ত প্রেসিডেন্ট অর্ডার অনুসারে চলেছে। এবং সেই প্রেসিডেন্ট অর্ডারটা দেওয়ার এখতিয়ারটা কে দিয়েছে? বাংলাদেশের 2 নম্বর আইন স্বাধীনতা ঘোষণার পরের থেকে, দি কনস্টিটিউশন না প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার, প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার 1972, এটা 2 নম্বর পিইউ। সেই প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার অনুসারে রাষ্ট্রপতি পিইউ জারি করেছে। কিন্তু এই প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার জারি করার বা তার আগে 1 নম্বর আইন লস কন্টিনিউয়েন্স এনফোর্সমেন্ট অর্ডার, বাংলাদেশের 1 নম্বর আইন, সেইগুলো জারি করার ক্ষমতা কে দিয়েছে? সেটা জনগণের অভিপ্রায়। সে অভিপ্রায় কিভাবে প্রকাশিত হয়েছে? যেহেতু 25শে মার্চ 1971 একটা একতরফা যুদ্ধ ঘোষণা করা হলো, পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের নিরীহ জনগণের উপরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। তখন 1970-এর পাকিস্তানের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিরা এই ভূখণ্ডের জন্য যেহেতু নির্বাচিত হয়েছিলেন, তারা একত্রিত হয়ে, যেহেতু সেই নির্বাচনের উদ্দেশ্য ছিল একটি কনস্টিটিউশন রচনা করা হবে, তখন তারা ঘোষণা করলেন আমরা নিজেদেরকে গণপরিষদ হিসেবে ঘোষণা দিলাম এবং আমরা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে সমর্থন করলাম এবং আমরা বাংলাদেশ পরিচালনার জন্য স্বাধীনতার ঘোষণাপত্র প্রস্তুত করলাম, প্রকাশ করলাম এবং এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং মন্ত্রিপরিষদ গঠন করার সিদ্ধান্ত নিলাম। যতদিন রাষ্ট্রপতি দায়িত্ব না নিতে পারবেন, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন এবং রাষ্ট্রপতিকে নির্বাহী ক্ষমতা, রাষ্ট্রপতিকে আইন প্রণয়নের ক্ষমতা, ক্ষমা প্রদর্শন সহ এবং সর্বাধিনায়ক হিসেবে সশস্ত্র বাহিনী ঘোষণা করা হলো। অভিপ্রায়টা ওভাবেই সেখান থেকে উৎসরিত হলো জনগণের, এবং তারা জনগণের দ্বারা নির্বাচিত ছিলেন না। কিন্তু এগুলা সবগুলোকে লেজিটিমেসি কখন দেয়া হলো? সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে। তার আগে এগুলো ছিল সব অভিপ্রায়ের উপর। আমরা সেই কথা বলছি। তারা রেফারেন্স দিলেন জাস্টিস শাহাবুদ্দিন আহমদ যখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন, এটা সরাসরি সংবিধানের লঙ্ঘন ছিল। ইয়েস, এটা সরাসরি সংবিধানের লঙ্ঘন ছিল। সংবিধানে এরকম কোনো প্রভিশন ছিল না এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আবার প্রধান বিচারপতি হিসেবে ফেরত আসবেন, সেটার কোনো সংবিধানের কিছুই ছিল না, আইনই ছিল না। কিন্তু জনগণের রাজনৈতিক অভিপ্রায় হিসাবে একটা পলিটিক্যাল এগ্রিমেন্ট, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে 3 জোটের রূপরেখার ভিত্তিতে তিনি গেলেন। কিন্তু যদি পরবর্তী পার্লামেন্ট সেটা লেজিটিমেসি না দিত, সেটা ইলেজিটিমেট হয়ে যেত। আমরা এখনো সেই কথাই বলছি যে পরবর্তী পার্লামেন্ট, সাকসেসর পার্লামেন্ট হচ্ছে সবসময় এই সমস্ত লেজিটিমেসি দেওয়ার এখতিয়ার এবং মালিক। এটা প্রসঙ্গক্রমে এখানে বলি যে সাকসেসর পার্লামেন্টের ক্ষমতা খর্ব করা হয়েছিল আর্টিকেল 7A and B এর মধ্য দিয়ে। দিস হ্যাজ বিন ডিক্লেয়ার্ড আনকনস্টিটিউশনাল বাই দি ভার্ডিক্ট, 15th Amendment ভার্ডিক্টে। এখানে বলা হয়েছিল যে তার এই জাজমেন্টটা সম্ভবত 137 পৃষ্ঠার মতো। এখানে বলা হয়েছে লাস্টের অপারেটিভ অংশে, হাইয়েস, যে পিপলস উইল ইজ দ্য সুপ্রিম, সেগুলো কন্ট্রাডিক্ট করেছে 7A and B। সুতরাং এটা নালিটি ডিক্লেয়ার করা হলো।
এবং এটাকে ননেস্ট করা হলো, মানে ইট ওয়াজ নট দেয়ার, রাইট? ব্যাপারটা হচ্ছে এই যে জনগণের অভিপ্রায়ের কথা হচ্ছে, দিস ইজ এটা উইল অফ দি পিপল। অবশ্যই কখন কন্টেন্ট করবেন, লেজিটিমেসি দিবেন, সেটা সাকসেসর পার্লামেন্টারি একটি। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। বক্তব্যের বাকি অংশ দেখতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে রাতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তাসকিনের সঙ্গে ফিরতে পারেন অধিনায়ক লিটন। ভালো ক্রিকেট খেলতে চায় মেন ইন গ্রিন। 18 ঘন্টার ব্যবধানে বাংলাদেশ আবারও মাঠে নামলেও তার প্রভাব পড়বে না পারফরমেন্সে, মত সাবেকদের। মাঠে সেরাটা দেওয়ার পরামর্শ। বাট ইউ নিড টু বি মেন্টালি স্ট্রং। আজকে বেশ কয়েকজন একাদশে ছিল না, আশা করব তাসকিন কামস ব্যাক। আমরা বোধহয় মোমেন্টামে আছি, সবার মধ্যে সেই বিশ্বাসটা আছে যে আমরা পাকিস্তানকে হারিয়ে ফাইনাল জিততে পারবো। এবং সাফ চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ পাকিস্তান উত্তাপ। অনূর্ধ্ব 17 সেমিফাইনালে বিকেলে ফ্যালকনসের মুখোমুখি হবে লাল সবুজ। জয় পেতে দৃঢ় প্রতিজ্ঞ ছোটন বাহিনী। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ সাজিদ। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গেই থাকুন সময়।